প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব লেনদেন। আমাদের বোর্ডে একটি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা সমাধান করার আমরা চেষ্টা করব আজকে। আমরা প্রথমেই কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নিব এবং তোমরা সকলে ক্লাসটা শুরু করার শুরুতেই খাতায় প্রশ্নটা তুলে নিবা। তো আমরা কোশ্চেনের দিকে দেখি কোশ্চেনে কি বলা হয়েছে। প্রথমে একটি অনুচ্ছেদ, এই অংশটুকুকে আমরা বলতেছি অনুচ্ছেদ। আর এখান থেকে ক, তোমাদের পরীক্ষায় ক মার্কের জন্য 2 মার্ক, খ এর জন্য 4 মার্ক এবং গ এর জন্য 4 মার্ক হচ্ছে বরাদ্দ। তো এই অনুচ্ছেদের মধ্যে ফার্স্টে বলা হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসে ফিজা ট্রেডার্স এর সংঘটিত কতিপয় ঘটনা আর লেনদেন কিন্তু এক নয়। তো ঘটনা আমার দেওয়া আছে, ঘটনাগুলো কি হয়েছে। 1 তারিখে ঘটনা ঘটেছে, 1 তারিখে ঘটনা ঘটেছে নগদ ৭৭,০০০ টাকা ও ৪০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 5 তারিখে একটি ঘটনা ঘটেছে, ধারে পণ্য ক্রয় করা হয়েছে কত টাকা, 10,০০০ টাকা। 10 তারিখে হয়েছে মালিকের ব্যক্তিগত তহবিল হতে 1500 টাকা হারিয়ে গেল। 15 তারিখে হলো বিজ্ঞাপন বাবদ নগদ 2000 টাকা প্রদান করা হয়েছে। 20 তারিখে কবি ট্রেডার্সের নিকট 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে। 25 তারিখে জাহিদ অ্যান্ড সন্সের নিকট 8,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে এবং লাস্ট 30 তারিখে কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 12,000 টাকা। এখন প্রশ্নে চলে আসি। প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। তাহলে আমরা ক নম্বরের যদি উত্তরে চলে আসি, আমরা ফার্স্টে লিখব ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা গুলো হলো। আমরা একটা ছক কেটে নিব। এখানে আমরা লিখলাম তারিখ, এখানে লিখবো আমরা লেনদেন কিনা, এখানে লিখবো আমরা বিবরণ, এখানে লিখবো আমরা টাকা। এখন বিষয় হচ্ছে এখানে কোনো জায়গায় কিন্তু পরিমাণ নির্ণয় করতে বলা হয়। যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলা হয়নি সেহেতু আমরা এখানে টাকার ঘরটা না কাটলে কোনো সমস্যা নেই। এখন এই সকল লেনদেনের মধ্যে এই সকল ঘটনাগুলোর মধ্যে আমরা এখন খুঁজবো কোন ঘটনাটা লেনদেন নয়। তাহলে লেনদেন নয় আর লেনদেন কোনগুলো সেগুলো নিয়ে আমাদের পূর্বে একটি ক্লাস দেওয়া আছে, তোমরা ক্লাসটি দেখে নিবা। সেখানে বলা হয়েছিল যে ঘটনাটা ব্যবসার অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করবে সেটাকে আমরা বলবো লেনদেন, ব্যবসার অর্থনৈতিক অবস্থা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 তারিখ যেটা আছে, মালিকের ব্যক্তিগত তহবিল হতে 1500 টাকা হারিয়ে গেল। মালিকের ব্যক্তিগত টাকা, সেই টাকাটা হারিয়ে গেল। এটা ব্যবসার অর্থনৈতিক অবস্থাকে কিন্তু কোনোভাবে প্রভাবিত করছে না। ব্যবসার নগদ টাকা কিন্তু এখানে কমেনি, নগদ টাকা বাড়েনি, কোনোভাবেই ব্যবসা প্রভাবিত করছে না, সেহেতু আমরা এটাকে বলতে পারি এটি লেনদেন নয়। তাহলে আমরা এখন তারিখ লিখব 2021 জানুয়ারি 10। আমরা কি লিখব, লেনদেন নয়, এটা আমার লেনদেন নয়। এখন ব্যাখ্যাটা দিয়ে দেব, সেম টু সেম এর কথাটা এখানে লিখে দিতে পারি।
মালিকের ব্যক্তিগত তহবিল হতে টাকা হারিয়ে গেল। কত টাকা হারিয়ে গেল? 1500 টাকা আমার পরিমাণটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে আমরা দেখব আর কোনটি আমার ব্যবসার অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করছে না। খেয়াল করে দেখো 20 তারিখের একটা ঘটনা, এই ঘটনাটা ব্যবসার অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করছে না। এখানে কি বলা হয়েছে? কবি ট্রেডার্সের নিকট 20,000 টাকার পণ্য ক্রয়ে ফরমাইশ প্রদান। ফরমাইশ মানে হচ্ছে আমি অর্ডার দিয়েছি, আমি এখন নগদ টাকা দিইনি এবং পণ্যটা আমি এখন পর্যন্ত পাইনি, তাহলে এটা আমার ব্যবসার অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করছে না। যখন পণ্যটা আমি পেয়ে যাব, আমি যখন টাকাটা দিব, তখন আমি কি হবে? আমার ব্যবসার অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করবে, তখন লেনদেন হবে। কিন্তু এট প্রেজেন্ট 20 তারিখে আমার ব্যবসাকে প্রভাবিত করে। তাহলে আমরা এখন লিখব 20 তারিখ, এটাও আমাদের লেনদেন নয়, লেনদেন নয়। কি লিখলাম? সংক্ষেপে লিখলাম পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। কত টাকা? 20,000 টাকা। তাহলে বাদবাকিগুলো আমাদের বাদবাকিগুলো আমাদের লেনদেন। আমি এখন যোগ করে দিলে আমরা কত পাচ্ছি? 21,500 টাকা। এই পরিমাণ অর্থটা আমাদের ব্যবসায় লেনদেন নয়। আমাদের ক নম্বর প্রশ্ন আমরা সমাধান পেয়ে গেলাম। এবার আমরা খ নম্বর প্রশ্নের দিকে আসব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবরণী ছকে ব্যবসায়িক লেনদেন দ্বারা প্রমাণ করো A = L + E। এই সমীকরণটাকে আমাকে কি করতে হবে? দেখাতে হবে। তবে আমি সমীকরণকে ছক যেটাকে বলা হয় সেটাকে আমরা বলি বিবরণী ছক। তাহলে আমরা আগে ফার্স্টে একটা বিবরণী ছক আঁকব। আমি এখানে লিখে নিতে পারি খ নম্বরে আমরা লিখব, প্রশ্নটা লিখতে পারো বিবরণী ছকে প্রমাণ করি A = L + E। এখন আমরা বিবরণী ছক আঁকবো। ফার্স্টে আমি যে দাগগুলো দিয়ে দিলাম, এই দাগগুলো তোমরা দিয়ে দিবা। এটাকে আমরা বলছি তারিখ। ঘরটার নাম দেওয়ার প্রয়োজন নেই, আর এটাকে আমরা দিয়ে দিলাম মন্তব্য। এখন যে ফিল্ডটা আমি পেলাম, এই ফিল্ডটার মধ্যে আমি দেখাবো A = L + E। তাহলে আমি এভাবে দেখতে পারি, এই অংশটাকে আমি যদি বলি A, কারণ A তো অনেকগুলো হয়, A মানে হচ্ছে আমাদের কি? সম্পদ। তাহলে এই অংশটুকুর জন্য আমি সম্পদটাকে বেছে নিলাম। এই অংশটুকুর জন্য আমরা L বেছে নিলাম। L মানে হচ্ছে আমার দায়। আর এই অংশটুকু আমার E এর শ্রেণীবিন্যাস নাই, তাহলে ইটা আমার এখানেই থেকে যাচ্ছে, অর্থাৎ আমার নতুন করে দাগ করার প্রয়োজন পড়ছে না। মালিকানা সত্ত্ব।
ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখন একটা ফিল্ড পেয়ে গেছি, এর মধ্যে এ দেখাবো, এখানে এল দেখাবো, এখানে হচ্ছে ই দেখাবো। কারণ কোশ্চিনে যতগুলো আমার সম্পদ থাকবে সকল সম্পদের জন্য পৃথক পৃথক ঘর করব, যতগুলো দায় থাকবে দায়গুলোর জন্য পৃথক পৃথক ঘর করব, মালিকানা সত্ত্বের জন্য পৃথক পৃথক ঘর করব। লক্ষণীয় বিষয় এখানে আবার লেনদেন কয়টি? লেনদেন হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি লেনদেন। তাহলে 5টি লেনদেনের আমরা এখানে তারিখ কাটবো, অর্থাৎ ছক কাটবো। 2021 ফার্স্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে জানুয়ারি 1। কি বলা হয়েছে এখানে? নগদ ৭০,০০০ টাকা আর ৪০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র। একে যদি আমি ব্যাখ্যা করি, একে ব্যাখ্যা করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি নগদ, নগদান হিসাব, আর পাচ্ছি আসবাবপত্র হিসাব, আর পাচ্ছি মূলধন হিসাব। এখন আসবাবপত্র কি? আসবাবপত্র হচ্ছে সম্পদ। আসবাবপত্র সম্পদ, নগদ টাকাও সম্পদ। আর মূলধনটা কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। এগুলো কি করছে? আমি যেগুলো নিয়ে ব্যবসা যেহেতু শুরু করছি, তখন এগুলো সবকিছু কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আমার নগদ টাকা বেড়ে গেল, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র বেড়ে গেল, এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধনও কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি সম্পদের দিকে দুইটা সম্পদ পাচ্ছি। একটা সম্পদের নাম দিয়ে দিলাম কি? নগদ। আরেকটি সম্পদের নাম দিয়ে দিলাম আমরা আসবাবপত্র। তাহলে নগদ কত টাকা? নগদ এখানে হচ্ছে ৭০,০০০ টাকা, আমি ৭০,০০০ টাকা লিখলাম। এরপরে আসবাবপত্র কত টাকা? ৪০,০০০ টাকা। টোটাল ৭০,০০০ টাকার ৪০,০০০, টোটাল টাকাটা হচ্ছে আমাদের মূলধন। তাহলে মূলধন কত আসলো? মূলধন আসলো ১,১০,০০০ টাকা। মন্তব্যের ঘরে আমরা লিখে নিতে পারি মূলধন আনয়ন। এবার আমরা এটাকে দাগ দিয়ে যোগ করে নেব। তাহলে আমি যদি যোগ করি, তাহলে উদ্বৃত্ত মানে আমরা যেটাকে বলছি যোগ, কত আসছে? ৭০,০০০ টাকা, ৭০,০০০ টাকায় যোগফল আসছে, কারণ পূর্বে কোনো ঘটনা নাই, এটাই দিয়ে আমার স্টার্ট। ৪০,০০০ টাকা, ৪০,০০০ টাকা আসলো, এখানে সমান সমান দাগ দিয়ে দেবো, এখানে প্লাস দাগ দিয়ে দেবো, এখানে আসলো ১,১০,০০০ টাকা। এবার ১ তারিখ হয়ে গেল, এবার চলে আসে ৫ তারিখ। ৫ তারিখে কি ঘটনা ঘটেছে? ৫ তারিখে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়। তো ধারে যদি আমি পণ্য ক্রয় করি, তাহলে আমি কি পাবো? খেয়াল করে দেখি, ধারে পণ্য ক্রয় করলে আমি পাবো ক্রয় হিসাব, আর ধারে করেছি, ধারে ক্রয় করলে সৃষ্টি হবে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। আমরা বিবিধ পাওনাদার বলতে পারি, অথবা বলতে পারি প্রদেয়, অর্থাৎ যেটা প্রদান করতে হবে, প্রদেয় হিসাব। এখন ক্রয় মানে কি? ক্রয় মানে হচ্ছে ব্যয়। ব্যয় মানে কি? ইএক্স। এই ইএক্সটা কাকে প্রভাবিত করে? আমরা জানি এই মালিকানা সত্ত্বের মধ্যেই কিন্তু আমরা কি পাই? সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে ইএক্সটা মালিকানা সত্ত্বকে, খেয়াল করে দেখো, ইএক্সটা মালিকানা সত্ত্বকে কি করছে? হ্রাস করছে, মাইনাস করছে। তাহলে আমি কি পেলাম? ই। ই এখানে কি হলো? হ্রাস হয়ে গেল। আর পাওনাদার, এটা কি? দায়। এটা কি? এল। দায়ের পরিমাণ কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এল আমরা বলবো এখানে বৃদ্ধি। তাহলে এটাই আমরা এখন এই ছকটার মধ্যে উপস্থাপন করব। তাহলে জানুয়ারি ৫ তারিখে চলে আসলাম। এখন এখানে নগদকে প্রভাবিত করেনি, আসবাবপত্রকে প্রভাবিত করেনি, কোনো সম্পদকে প্রভাবিত করেনি, তাই সম্পদের দিকে আমি কোনো কিছুই লিখব না। আমি দায়ের দিকে ঘর কাটলাম, এবং এই ঘরের নাম দিয়ে দিলাম পাওনাদার।
আমি কিন্তু প্রদেয় হিসাব কথাও লিখতে পারি। আমার পাওনাদার বা দায় কিন্তু আমার বৃদ্ধি পেয়েছে। কত টাকা? 10,000 টাকার পণ্য আমরা ধারে পণ্য ক্রয় করেছি, তাহলে আমার চলে আসলো 10,000 টাকা। এবার চলে আসো এই যে ব্যয় অর্থাৎ মালিকানার সত্ত্ব কিন্তু হ্রাস হয়েছে, খেয়াল করে দেখো 10,000। মাইনাসটাকে আমরা এখানে কি করলাম, খেয়াল করে দেখো আমরা ব্র্যাকেট চিহ্ন দিলাম। এখন আমরা লিখতে পারি কি, ক্রয় ব্যয়, অর্থাৎ ক্রয় করার কারণে এখানে কি হয়েছে, ব্যয় হয়েছে। এবার যদি আমি যোগফলটা করে দিই, খেয়াল করে দেখো কি আসে। এই পাশে আমার যা ছিল উদ্বৃত্ত, এই পাশে আমার যা উদ্বৃত্ত ছিল আমার সেটাই থাকছে। 70,000 টাকা থাকলো, 40,000 টাকায় থাকলো। এখানে আমরা কি পাচ্ছি, 10,000 টাকায় থাকছে এখানে। আর এখানে আমার 10,000 টাকা কমে যাচ্ছে, 1,10,000 টাকা হবে। 1 লক্ষ, খেয়াল করে দেখো আমরা এখান থেকে মাইনাস করলাম, যে 10,000 টাকা মাইনাস করে করলাম 1,10,000 টাকা। তাহলে আমার 1 তারিখটা হয়ে গেল, 5 তারিখটা হয়ে গেল। এবার চলে আসে 15 তারিখ। 15 তারিখে কি বলছে, বিজ্ঞাপন বাবদ নগদ 2,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে বিজ্ঞাপন বাবদ যদি আমি নগদ 2,000 টাকা প্রদান করি, তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গায়, বিজ্ঞাপন হিসাব আর নগদ টাকা দিয়েছি, তার নগদ টাকা চলে গেল, তাহলে আসলো নগদান হিসাব। বিজ্ঞাপনটা কি, ব্যয়, ব্যয় মানে কি হচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস হচ্ছে, হ্রাস হচ্ছে। আর নগদান হিসাব কি, সম্পদ, তাহলে এ কি হচ্ছে, নগদ টাকা যদি চলে যাচ্ছে, নগদ টাকা দিয়ে দিয়েছি, তাহলে এ হয়ে গেল আমাদের